ঘড়ি এমন এক জিনিস যা আপনার এবং আমার সবার বাড়িতেই থাকে। ঘড়ির প্রধানত কাজ হচ্ছে সময় নির্দেশন করা। এটাই সাধারণত ঘড়ির কাজ। তবে এমনও কিছু ঘড়ি আছে যেগুলির মধ্যে সময় তো নির্দেশন করা নেই, তবে আছে এর মধ্যে অতীতের কান্না আর ভবিষ্যতের খবর, আর যার পাহারাদার এক অলৌকিক শক্তি। এমনই এক ভৌতিক গল্প আজ আপনারা শুনতে চলেছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প নষ্ট ঘড়ি। গল্পটি লেখনে আছেন পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প নষ্ট ঘড়ি। প্রাচীন বটগাছের নিচে পড়ে থাকা পুরনো ঘড়িটা যেন সময়ের থমকে যাওয়া প্রতিচ্ছবি। হরিপুর গ্রামে 50 বছরের পুরনো একটা বটগাছ, এবং তার তলায় পড়ে আছে সময়ের সাথে মরিচা পোড়া পুরনো একটা ভাঙ্গা ঘড়ি। গ্রামের বুড়োরা বলে ওই ঘড়িটা কোনো সাধারণ ঘড়ি নয়, ওই ঘড়ি কালের সাক্ষী। তাদের আদিপুরুষরা বলে গেছে আদি যুগ থেকে এই ঘড়িটা একইভাবে পড়ে আছে। ওতে নাকি অতীতের কান্না এবং ভবিষ্যতের খবর রয়েছে। তবে এটাও সত্য, এটা শুধু যুগ যুগ ধরে চলে আসা একটা মৌখিক গল্প। অতীতে কয়েকজন এই গ্রামে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য এই ঘড়িটা তুলে নিয়ে নিজেদের ঘরে রাখে। কিন্তু যেদিনই তারা এই ঘড়িটা নিয়ে যায়, পরের দিনই তাদের মৃত্যু হয়ে যায়। আর অদ্ভুতভাবে সেই ঘড়িটা আবারও তার নিজ জায়গায় চলে আসে। তারপর থেকে লোকেরা এটা মেনে নেয় এটা সময়ের সাক্ষী ঘড়ি, এবং এই ঘড়িটার পাহারা দেয় কোনো অদৃশ্য শক্তি। এই থেকে সবাই বিশ্বাস করে এই ঘড়িটা কোনো সাধারণ ঘড়ি নয়, কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে এর মধ্যে। গ্রামবাসীরা সাধারণত এই ঘড়িটা বা বটগাছের তলাটা এড়িয়েই চলাফেরা করে, কারণ এই জায়গাটা নিয়ে তাদের মনে অনেক আতঙ্ক রয়েছে। এই গ্রামের একটি মেয়ে যার নাম যমুনা, তাকে পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলে যার নাম শান্ত, তার সাথে তার বাবা বিয়ে দিয়ে দেন। বিয়ের কিছুদিনের মধ্যেই যমুনার সংসারে ফাটল ধরে। তবে তার স্বামী ভালো মানুষ ছিল না। সে 1 মাসের মধ্যেই তার আসল রূপ দেখায়। নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে তার স্ত্রীর উপর অত্যাচার করতে শুরু করে। দিন তো দিন তার স্বামীর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। তোর বাপের বাড়ি থেকে কি এনেছিস? আমি যা যা বলেছিলাম তাই কিছুই এনেসনি, শুধু একটা খাট আনলি, আর কিছু আনতে পারলি না। যা, এবার কিছু অর্থ নিয়ে আয়, না হলে তোকে আজ এত সাজা দেব যা তুই কল্পনা করতে পারবি না। শেষমেশ সমস্ত অত্যাচারের সীমা ছাড়িয়ে যাওয়ার পর সে তার স্বামী গৃহ ত্যাগ করে এবং বাপের বাড়িতে গিয়ে উঠে, এবং যমুনা কান্না করতে করতে সমস্ত কথা তার মা বাবাকে বলে। তারপর স্থির হয় যমুনা এখন থেকে তার বাপের বাড়িতেই থাকবে। যমুনাও মনস্থির করে নেয়, না, যত সহ্য করার করে নিয়েছি, আর করব না। আমি দেখিয়ে দেব স্বামী ছাড়াও স্ত্রীরা বাঁচতে পারে। এবার যমুনার মনেও তীব্র ঘৃণা জন্মনে শান্তের প্রতি। এইভাবে 2 মাস কেটে যায়। হঠাৎ একদিন শান্ত যমুনার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। যমুনা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই 2 মাস তোমাকে ছাড়া আমি অনেক কষ্ট পেয়েছি, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এই বলতে বলতে শান্ত যমুনার বাবার পায়ে ধরে ভিক্ষা করতে শুরু করে। বাবা, আমি অনেক বড় মূর্খ, দেবীর মতো স্ত্রীকে এত অত্যাচার করেছি, তবুও সে আমাকে কিছুই বলেনি। বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। শান্তর এইভাবে ভিক্ষা চাওয়ার পর যমুনার বাবার মন গলে যায়,
এবং উনি আবারও রাজি হয়ে যান যমুনাকে তার শ্বশুরবাড়ি পাঠানোর জন্য। তবে যমুনা নিস্তব্ধ এই বিষয়ে, সে এই ব্যাপারে কিছুই বলেনি। তার মনে মনে শুধু একটা জিনিসই খটকা লাগছে, মানুষটা সত্যি কি 2 মাসে পরিবর্তন হয়ে গেল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। সে কিছুই বুঝতে পারছে না, তাই সে এই ব্যাপারে সব দায়িত্ব তার বাবার উপর ছেড়ে দিয়েছে। 2 দিন শান্ত তার শ্বশুরবাড়িতে থাকে। সে এবার একেবারে সবার সাথে ভদ্র আর ভালো আচরণ করতে থাকে। এই গ্রামের একজন বয়স্ক মহিলা এক সন্ধে তাদের বাড়িতে আসেন। কি রে যমুনা, আমি শুনেছি তুই কাল নাকি শ্বশুর বাড়িতে চলে যাবি। উত্তরে যমুনা বলে, হে ঠাকুমা, আমি কাল চলে যাব। তখন ঠাকুমা বললেন, বেশ বেশ যমুনা, আমার সাথে একটু আয় তো। এই বলে যমুনা তাকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে যান এবং কানের কাছে মুখ নিয়ে বলতে শুরু করেন, দেখ ভাই, কাল তুই চলে যাচ্ছিস, যা, তবে সাবধানে থাকিস। শান্ত ছেলেটাকে আমার বেশ সুবিধার মনে হচ্ছে না। তার মুখটা দেখলে মনে হয় ভিতর থেকে এক আর বাইরে থেকে অন্য এক। তুই আমার আপন কেউ নয়, তবে ছোট থেকে তোকে বড় হতে দেখেছি, তাই তোকে আমি বলছি, সাবধানে থাকিস ভাই। তখন যমুনাও ঠাকুমাকে একই কথা বলে, তুমি যেই কথা ভাবছো ঠাকুমা, আমিও সেই কথা ভাবছি। এই কথাগুলো আমার মনেও ঘুরপাক কাটছে। যে পুরুষটা 2 মাস আগে আমার সাথে পশুর মতো ব্যবহার করেছে, হঠাৎ করে সে এত ভালো মানুষ হয়ে গেল কিভাবে? আমারও ভয় করছে ঠাকুমা, যদি আমার কিছু হয়ে যায়। তখন ঠাকুমা বলেন, দূর পাগলি, কিছু হবে না তোর, আমি আছি তোর সাথে, চিন্তা করিস না। ঠাকুমার এই কথা শুনে যমুনা তার ঠাকুমাকে জড়িয়ে ধরে। তারপর ঠাকুমা বলে ওঠেন, ওই বট গাছের নিচে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা আজ রাত্রিবেলা তোর কাছে নিয়ে আসবো। তখন যমুনা বলে ওঠে, এ কি বলছো তুমি ঠাকুমা? আর এই গড়িটা যে নিয়ে আসে তারই মৃত্যু সেদিন হয়ে যায়, আর তুমি এই গড়িটা এনে দিয়েই কি করবে? ওতে কি আছে ঠাকুমা? তখন ঠাকুমা বলেন, ওতে এক অলৌকিক শক্তি আছে। ওই ঘড়ির মধ্যে সময় চক্রের শয়তান থাকে। আজ রাত্রি ঠিক 12টার সময় সেই ঘড়িটা আমি তোকে দেব। যেই মুহূর্তে আমি তোকে ঘড়িটা দেব, সেই সময়টা তুই মনে রাখবি। 1 মিনিটও যাতে ভুল না হয়, নয়তো সময় চক্রের শয়তান তোর ক্ষতি করে ফেলবে। এই বলে ঠাকুমা চলে যান। কিন্তু যমুনা পিছন দিক থেকে ঠাকুমাকে ডেকে যাচ্ছে, কিন্তু ঠাকুমা, এই গড়িটা তুমি আনলে তুমি আর বাঁচবে না। উত্তরে ঠাকুমা হাসতে হাসতে বলে যান, ধুর পাগলি, এই বয়সে আমার আর কি হবে? আমি চাই তুই সুখে থাক। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু যমুনার চোখে ঘুম নেই। একে রয়েছে পিতৃগৃহ ত্যাগের দুঃখ, অপরদিকে রয়েছে ঠাকুমার বলা কি সব আজগুবি কথার যা কোনো মানে নেই। তারপরও সে রাত 12টা পর্যন্ত জেগে রয়েছে। ঠাকুমা কি সত্যি আসবে সেই নষ্ট গড়িটাকে নিয়ে? রাত্র 12টা বাজার সাথে সাথেই চাপা পায়ে ধীরে ধীরে যমুনা ঘর থেকে বেরিয়ে যায়, এবং সেই ঘর থেকে বেরিয়েই দেখতে পায় ঠাকুমা সেই নষ্ট গড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের বাড়ির বাইরে। এবার যমুনা দৌড়ে ঠাকুমার কাছে যায়, ঠাকুমা, তুমি কি সত্যি এনেছো? তখন ঠাকুমা বলেন, হ্যাঁ রে যমুনা, এনেছি ঘড়িটা। এই নে, এই ঘড়িটা ব্যাগে করে নিয়ে যাস, যাতে কেউ দেখতে না পারে। ওটাই তোকে রক্ষা করবে। আমার হাতে সময় খুব কম, আমাকে যেতেই হবে। এই বলে ঠাকুমা চলে যান, এবং যমুনা সেই গড়িটা নিয়ে এসে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। পরদিন যমুনা শ্বশুরবাড়ি চলে যায়।
শ্বশুর বাড়িতে গিয়ে সে সপ্তাহখানেক থাকে। সব কিছুই ঠিক চলছিল। যমুনার আবারও বিশ্বাস হয়ে যায় শান্ত তাহলে সত্যি পরিবর্তন হয়ে গেছে। ভগবান এবার তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু সে জানতো না তার এই সুখ শুধু কিছুদিনেরই ছিল। শান্ত আবারও নেশাগ্রস্ত হয়ে যমুনার উপর অত্যাচার শুরু করে। এবার তার অত্যাচারের পরিমাণ এতটাই বেশি ছিল যে সে আর সহ্য করতে পারছে না। বল, আর যাবি বাপের বাড়ি? আর সেখানে গিয়ে আমার নামে নালিশ করবি? বল, আর যেতে পারবি তুই বাপের বাড়ি? হাত পা ভেঙে এখানেই রেখে দেব। এবার যমুনার দু চোখের জল আর শুকায় না। রোজ দিনের এই পৈশাচিক অত্যাচার যমুনার ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে দেয়। হঠাৎ একদিন তার মনে পড়ে ঠাকুমার দেওয়া সেই ঘড়িটার কথা। ঠাকুমা বলেছিলেন ওটা নাকি তাকে সাহায্য করবে, তাকে রক্ষা করবে। তাহলে কেন করছে না এই ঘড়িটা তাকে সাহায্য? সব মিথ্যে, কিছুই সত্যি নয়। তারপর যমুনা রেগে গিয়ে বলে উঠে, ফালতু এই জিনিসটা, এটা রেখে কি করব? এখনই ব্যাগ থেকে বের করে সেটা ভেঙে ফেলবো। এবং সে রেগে গিয়ে ব্যাগের ভেতর থেকে সেই নষ্ট ঘড়িটা বার করে। রাত্র তখন 10টা বাজে। ঘড়িটা হাতে নিয়ে সে বাইরে ফেলতে যাবে, হঠাৎ সেই ঘড়িটা থেকে নীল আলো ছাড়তে শুরু করে। এবার যমুনা ভয় পেয়ে যায় এবং হাত থেকে ঘড়িটা রাখার চেষ্টা করে, কিন্তু ঘড়িটা আর হাত থেকে নিচে পড়ছে না। এবং দেখতে না দেখতেই সমস্ত ঘরটা নীল আলোয় ভরে ওঠে। আর সেই নীল আলোর মধ্যে বেরিয়ে আসে সময়চক্রের সেই শয়তান। আর চেহারাটা ছিল অবর্ণনীয়। শুধু এটাই দেখছে সে, তার শরীরে কোনো মাংসও নেই, হাড্ডিও নেই, শুধু এক ভয়ঙ্কর ছায়া। হঠাৎ হাতে থাকা সেই নষ্ট ঘড়িটা চলতে শুরু করে, আর সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটা বলতে শুরু করে, সময় কটা? তখন যমুনা চিন্তায় পড়ে যায়, এটা আবার কি কথা? সে ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তারপর সেই তত্ত্বটা আবারও বলে ওঠে, সময় কটা? মাত্র 1 মিনিট সময় আছে তোর হাতে, না হলে তুইও সময় চক্রে ফেসে যাবি। এবার যমুনার মনে হয়ে যায় ঠাকুমার বলা সেই কথা। ঠাকুমা বলে গিয়েছিলেন, যখনই তুই ঘড়িটা হাতে নিবি সময়টা ভালো করে লক্ষ্য করে নিবি। হয়তো দত্তটা সেই কথাটাই বলছে। সে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে বলে ওঠে, সময় 12টা 5। যমুনা সঠিক সময় বলতেই তার দিকে এগিয়ে আসা সেই সময়চক্রের শয়তানটা থেমে যায় এবং এক ভয়ঙ্কর হাসি দিয়ে সেই সময়চক্রের শয়তানটা বলে ওঠে, তুই বেঁচে গেলি। এই বলে সেই সময়চক্রের শয়তানটা আবারও সেই ঘড়ির ভিতরে ঢুকে যায়। তারপর ঘড়িকে বেরিয়ে আসে ঠাকুমা। ঠাকুমাকে দেখে যমুনা একেবারে বিভ্রান্ত। সে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ঠাকুমা, এখানে কি করছো তুমি? এই ঘড়ির ভিতরে তুমি আসলে কিভাবে? ওটা তোর চিন্তার বিষয় নয়। আমি তোকে কথা দিয়েছিলাম আমি তোকে রক্ষা করব, তাই এখানে এসেছি। তারপর ঠাকুমা যমুনার সাথে কোনো কথা না বলেই শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে এবং পরদিন গ্রামবাসীরা দেখতে পায় শান্তর মৃতদেহটা তার বাড়ির বাইরে পড়ে রয়েছে। তাকে কোনো জঙ্গলি জন্তু চিড়ে খেয়ে নিয়েছে। আর যমুনা আবারও তার বাপের বাড়ি চলে যায়। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প নষ্ট ঘড়ি। গল্পটি লেখনে আছেন পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।